This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষাকর্মীর। 2016-র এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। শীর্ষ আদালতেও প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন প্যানেলের বৈধতা নিয়ে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, এই যে আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকে মাস্টার মশাই, স্কুলে পড়ান, কিন্তু 20 দিন ধরে তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের প্যানেল বাতিল হয়েছে। এসএসসির দুর্নীতি অভিযোগে বিদ্ধ, আর সেই জায়গায় সুপ্রিম কোর্টের শুনানি পর্ব চলছে। আজকে বেলা 2টোয় শুনানি রয়েছে, কিন্তু শিক্ষকদের রাস্তায় কেন গড়াগড়ি খেতে হচ্ছে, কেন খোলা আকাশের নিচে তাদের রাত কাটছে, আজকে শুনানি থেকে তাদের কি প্রত্যাশা, সরাসরি কথা বলবো তাদের সাথে। কি চাইছেন আজকে? সেগ্রিগেশন কি হবে? আমরা তো জানি যে সেগ্রিগেশন লিস্ট অলরেডি সাবমিটেড, কারণ সেগ্রিগেশন তখনই হয়ে গেছে যখন সিবিআই রিপোর্ট দিয়েছে, বাক কমিটি রিপোর্ট দিয়েছে, এসএসসি তার নিজের সাবমিশন দিয়েছে। এখন সেগুলোকে এস্টাবলিশ করতে হবে আর্গুমেন্টের মাধ্যমে, এটাই বাকি আছে। কিন্তু যদি তথ্য সত্য এবং সিজিআইয়ের কাউন্টার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে না দেওয়া হয়, তখনই সন্দেহ তৈরি হয়। তো সেই সঠিকভাবে দিচ্ছে না রাজ্য সরকার। আগের দিনে 19শে ডিসেম্বর যে শুনানি হয়েছিল, সেখানে এসএসসি এবং রাজ্য সরকারের যিনি লয়ার ছিলেন, তিনি কিন্তু সঠিকভাবে তার আর্গুমেন্টটা করতে পারেননি। কোথাও গিয়ে মনে হয়েছে যে একটা অবহেলা দেখা দিয়েছে, অপ্রস্তুতি দেখা দিয়েছে। যেখানে উত্তর ছিল, আমরা পিটিশনার হিসেবে উত্তরগুলো জানি, কিন্তু তারা লয়ার হয়েও কোথাও গিয়ে উত্তরগুলো দিতে পারে। আজকে শুনানি থেকে কি আশাপদ কিছু পাবেন, কি ভাবছেন? না, আমরা আশাবাদী। তবে দেখুন, আমরা এটা জানি না, এই 20 দিন ধরে আপনি বললেন যে আমরা খোলা আকাশের নিচে বসে আছি, আমরা আজও জানতে পারলাম না আমরা বসে আছি কেন। সুপ্রিম কোর্টে এটা আলোচনার বিষয়বস্তু হতেই পারে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের চাকরি থাকবে কি থাকবে না। আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। কলকাতা হাইকোর্ট 12% সুদসহ পুরো টাকা ফেরত দিতে বলেছিল, সে কি আমাদের বলেছিল? বলেনি তো। তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে নিয়ে টানাটানি করুক। কলকাতা হাইকোর্ট একই সঙ্গে বলে দিচ্ছে তোমার টাকা ফেরত দিতে হবে না, আবার চাকরিটাও খেয়ে নিচ্ছে। এটা কেমন দ্বিচারিতা? সেই চাকরি যাতে থাকে, যাতে এই মাস্টার মশাইরা স্কুলে ফিরতে পারেন, তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদ, যারা এক সময়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে এত হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীকে রাস্তায় নামিয়ে এনেছে, তারা যাতে সঠিকভাবে সওয়াল করে আজকে সুপ্রিম কোর্টে। সেজন্যই কিন্তু এই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা কিন্তু আন্দোলনে বসে আছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। সুপ্রিম কোর্টে আজ 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। পুরো প্যানেল বাতিল হবে নাকি আলাদা হবে যোগ্য অযোগ্য, সিদ্ধান্ত শোনাবে সুপ্রিম কোর্ট। ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়। 19শে ডিসেম্বর শুনানিতে মন্তব্য করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে, যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব? রাজ্যের কাছে জানতে চেয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি। সিবিআই এর তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, দাবি রাজ্যের। আমাকে বোঝানো কেন হাইকোর্ট বলল আলাদা করা সম্ভব নয়? আমাকে বোঝান কেন আলাদা করা সম্ভব নয়, এই প্রশ্নও তোলেন। রাজ্যকে পাল্টা প্রশ্ন করেন প্রধান বিচারপতি। ওএমআর শিট সংরক্ষণ না করা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন মানে পড়ে এসএসসি। এদিকে সকাল থেকে ফের শুরু হবে বাঘা যতীনের ফ্ল্যাট ভাঙার কাজ। গতকাল রাতে কিছুটা কাজ এগিয়েছে, সকাল থেকে এলাকার মানুষের ভিড়। এইভাবে চোখের সামনে ফ্ল্যাট ভেঙে পড়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। সবার প্রশ্ন একটাই, কিভাবে বেআইনিভাবে জলাভূমির ওপরেই গড়ে উঠল এই ফ্ল্যাট? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা। আজ সকাল থেকে ছবিটা কি উঠে আসছে? হ্যাঁ দেখো, আর কিছুক্ষণ পরে পুরসভার তরফ থেকে কিন্তু এই যে ফ্ল্যাটটি ভেঙে পড়েছে সেটা পুরোপুরি ভাঙার যে কাজটা, সেই ভাঙার কাজটা শুরু হবে। গতকাল রাতে কিছুটা কাজ হয়েছে এবং সেই কাজ ভাঙার কাজটাও কিন্তু শুরু হবে। এবং আমরা দেখো এই মুহূর্তে একটু ছবিটা দেখাই। বাড়িটা যেমন একদিকে ভেঙে পড়েছে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এতক্ষণ আমরা যারা বাসিন্দা রয়েছেন এখানে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটা কথাই বলছেন যে তারা তো ফ্ল্যাটটা টাকা দিয়ে কিনেছেন, তারা ট্যাক্স দেন, কিন্তু তারা যে এরকম একটা অসহায় অবস্থার মধ্যে একদিন পড়বে সেটা তারা বুঝতে
বুঝতে পারেনি। কিন্তু আমি একটু পাশের বাড়িটার ছবিটা দেখাই, দেখো যে বাড়ির ওপরে এই ফ্ল্যাটটি ভেঙে পড়েছে সেই বাড়ির যিনি বাসিন্দা রয়েছেন তারও কিন্তু অবস্থা অসহায়। তিনি কিন্তু বলছেন পুরসভার কোনো আইন তো তিনি লঙ্ঘন করেননি, কিন্তু তাকে তো তার খেসারত দিতে হচ্ছে। অর্থাৎ দেখো এই যে ফ্ল্যাটটি যে বাড়ির ওপর ভেঙে পড়েছে সেই বাড়িটার কিন্তু অবস্থা একেবারেই বিপজ্জনক। আমি একটু কথা বলবো এই বাড়ির যিনি সদস্য রয়েছেন সুশান্তবাবু, তার সাথে একটু কথা বলবো, যে তিনি কিন্তু একটা কথাই বলছেন যে তার বাড়িটাও কিন্তু এবার পুরোপুরি ভেঙে ফেলতে হবে। এই দায়টা কার? আমি সরাসরি কথা বলে নেব সুশান্তবাবুর সাথে। হ্যাঁ, এই যে আপনার বাড়ির ওপর ফ্ল্যাটটা ভেঙে পড়েছে, কি অবস্থা? অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ। আমাদের বাড়িটা হচ্ছে 3/47, আর যেই বাড়িটা ভেঙে পড়েছে 3/47D, দুটো সেপারেট বাড়ি, সেপারেট অ্যাসেসমেন্ট নাম্বার। আমার বাড়িটায় যেভাবে তৈরি আছে আমরা তো নিয়ম মেনেই করাছি, আমি বাড়াইনি। কিন্তু পাশের বাড়িটা যেইভাবে করেছে ভেঙে পড়লো, সবচেয়ে বেশি এফেক্টেড আমি হলাম বা আমার বাড়ি হলো, এখানে আমার কোনো দায় নেই, আমি তো কোনো অন্যায় করিনি। এখন আমার বাড়িটা দেওয়াল ভেঙে গেছে, ছাদ ভেঙে গেছে, পিলার ভেঙে গেছে, ট্যাঙ্ক ভেঙে গেছে, বাড়ির মধ্যে ফাটলটা সকালে বিকেলে ছিল 6 ইঞ্চি, এখন দেখি 10 ইঞ্চি হয়ে গেছে। এই পুরো ডিস্ট্রয় করে করতে হবে, এই টাকায় অর্থ কোথায় পাবো? আপনি কি পুরসভাকে জানাবেন? হ্যাঁ, যা পুরসভাকে তো জানাবোই, জানাতে হবে, দরকার পড়লে মেয়রের সঙ্গে দেখা করে একদিন কথাও বলতে হবে, বিষয়টা ভালোভাবে তাকে জানাতে হবে যদি এরকম হয়, এই আর কি বলবো। এই পুরসভার তরফ থেকে বাড়িটি ভাঙা হবে, পাশাপাশি আপনার বাড়িও কি আজকে ভাঙা হবে? এই পুরসভা কালকে যা কথা বলেছি, এই ভাঙবে, আমার বাড়িটাও যাবে, কারণ ওরা ভেঙে যে সমস্ত জিনিসগুলো ফেলবে বা যখন সরাবে সবচেয়ে বেশি এফেক্ট আমার বাড়িটাও ম্যাক্সিমাম ডিস্ট্রয় হয়ে যাবে। আমার বাড়িটা রিপেয়ার করে কিছু করা যাবে, এটা পুরো নতুন করে করতে হবে। এখন কে এই কম্পেনসেশন দেবে? যখন এই বাড়িটি তৈরি হচ্ছিল, এই ফ্ল্যাটটি তৈরি হচ্ছিল, আপনি যেটা বলছিলেন যে 3 তলার পরে যখন 4 তলা, সেটাতে আপনি বাধা দিয়েছেন? না, আমি বাধা দেই না, আমি মুখে বলেছিলাম সুহাসকে যে এইটা উপরটা করো না, কারণ দুটো বাড়ির মধ্যে যে গ্যাপ আমার মনে হয় কর্পোরেশন স্যাংশন করবে না। ও বলেছে ঠিক আছে করবো না, হ্যাঁ না, এই মুখের কথা আর কি, মুখের কথা আর কি আর বলবো, তারপর তো করে দিল, এই অবধি অবস্থা। কিন্তু আমার যে ক্ষতিটা হলো দেখছেন তো, আমার ওই অত বড় বাড়ি, অত স্ট্রং পিলার ভেঙে চলে গেছে, ছাদ ভেঙে গেছে, জলের ট্যাঙ্ক উঠে গেছে, বাড়ির মধ্যে দেওয়াল কালকে এসে দেখেছিলাম 6 ইঞ্চি, আজকে 10-12 ইঞ্চি ফাটল হয়ে গেছে। পাশের বাড়িটা এখনই মাথায় এসে পড়বে, কর্পোরেশন যে ভাঙা শুরু করবে সমস্ত ইট পাটকেলে, আমার যে আরেকটা বাড়ি আছে সামনেই পুরনো, সেটা পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, কোনো কারণ ছাড়াই বিশাল ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছো যে বাড়ির ওপরে ভেঙে পড়েছে ফ্ল্যাটটি, সেই বাড়ির বাসিন্দা তিনি কিন্তু বলছেন যে খুব অসহায় অবস্থার মধ্যে তিনি রয়েছেন। এখানে এই মুহূর্তে এসে পড়েছেন এখানকার এলাকার যিনি বিধায়ক আছেন। কখন কাজটা শুরু হবে? এখনই মেশিনপত্র আমাদের সব এসে গেছে, কি যে এক্সপার্ট উনি রাস্তায় আছে, আসলে ওনার সুপারভিশনে কাজটা চালু হবে। প্রমোটারকে কি কোনোভাবে খুঁজে পাওয়া গেল আপনার কাছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমার কাছে খবর প্রমোটারকে খুঁজে, এইটা বাড়িটাতে যেটা সবচেয়ে বড় আমাদের ইস্যু হচ্ছে যে যারা এই বাড়িটা রিপেয়ারিংয়ের দায়িত্ব নিয়েছে, এই বাড়িটা তো 10-12 বছর ছিল, এই বাড়িটা আপনারাও দেখতে পাচ্ছেন ক্র্যাক হয়নি, কিছু হয়নি। তো হঠাৎ করে যে কোম্পানিটা, এই নাগারা কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড, যারা এইটা দায়িত্ব নিল, এদেরকে আগে দরকার যে এরা কী টেকনিক দিয়ে করেছে, এদের কাছে সেই এক্সপার্ট টেকনিক আছে কি না রিপেয়ার করবার মতো। কারণ তাদের জন্য তারা সমস্ত পিলারগুলি কেটে জেনারেল জগগুলি লাগিয়েছে, সেই জগগুলো ফেল করেছে, তো এদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। দেখুন, পাশের বাড়ির বাসিন্দা যিনি আছেন, যার বাড়ির ওপর এটা ভেঙে পড়েছে, তিনি কিন্তু বলছেন যে তিনি তো কোনো অন্যায় করেননি, কিন্তু তার দায়টা কে নেবে? তিনি বলছেন তার বাড়িও ভেঙে পড়বে, কোম্পানিকে দিতে হবে। এই পাশের বাড়ির লোকেও 2 বছর ধরে এখানে থাকেন না, কেউ থাকেন না, যারা এই কাজটা করছেন দায়টা তাদের নিতে হবে। যে কোম্পানি 20 বছরে একটা কন্ট্রাক্ট করেছিল কোম্পানি, যে কিছু হলে তাদের দায়িত্ব, তো সেই কোম্পানিকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো যে এইখানে যে ফ্ল্যাট ভাঙার কাজটা, আমরা কথা বলেছি যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, মানে যারা এই ফ্ল্যাটে থাকতেন, তারা বলছেন যে আমরা ট্যাক্স দিই, আমরা ইলেকট্রিক বিল দিই, আমাদের জলের লাইন আছে, তাহলে স্যাংশন নেই না বা বেআইনিভাবে এটা হলো কি করে, আমরা কি করব? দেখুন, যারা বলছে তারাও খুব একটা, মানে আমি নিজে কলোনিতে থাকি, আমরা সবাইকে বলি দেখে শুনে এরকম বাড়ি কিনবেন না। যারা ডেভেলপ করছে, যে বাড়ি ডেভেলপ করছে তাদের যেমন দোষ আছে, যারা একেবারে ইনোসেন্টলি বলছে আমরা জানি না, তা তো নয়। এই বাড়িটাই স্যাংশন হলে এই বাড়িটার যা দাম হতো তার অর্ধেক দামে এই বাড়িটা কিনছি,
এরাও জেনে শুনে কিনছে এটা বেআইনি বাড়ি, এবং 4 তলা বেআইনি বাড়ি দেখেই কিনেছে, এরকম নয় কাউকে তাকে জোর করেছে। পরিস্থিতির চাপে অনেকটা কম দামে পায় বলে তারা বাধ্য হয় কিনতে। আমরা তাদের মানবিক দিকটাও বুঝি, কিন্তু এমন কিছু নয় যে তারা না জেনে কিনেছে, তারা জেনে বলছেন যে বেআইনি বলা হচ্ছে, তাহলে ট্যাক্স তারা কিভাবে নিচ্ছে পুরসভা, কিভাবে ইলেকট্রিকের লাইন হলো, কিভাবে জলের লাইন? এটা কলোনি 47 সালে চালু হয়েছে। কলোনিতে প্রথম মমতা ব্যানার্জি দলিল দেওয়ার ব্যাপার করেছে 87 সাল পর্যন্ত। তো তার আগে তো এই কলোনি কোনো আইনি অস্তিত্বই নেই, যে দলিল নেই। তো তখন বাড়ি হয়েছে কিনা, জল দিতে হয় কিনা, মানুষ যেখানে থাকে বস্তিতে আমরা জল দিই কিনা, আলো আসে কিনা। এবার যদি বলি আলো দেবে না, বস্তিতে থাকবে না, তাহলে এই কলোনির মানুষগুলো যাবে কোথায়? ধরুন এখনো অনেক মানুষ আছে যারা দলিল পায়নি, তো তাদের কি থাকবে না? আমরা পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ওপার বাংলার থেকে পালিয়ে এপার বাংলায় এসেছিলাম। তো আমাদের সোমা, তোমাকে আপাতত ধন্যবাদ। পরবর্তীতে তোমার কাছে আবারও আসবো পরিস্থিতি জানার জন্য। এদিকে বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার পর দায় এড়াতে মরিয়া পুরসভা, প্রমোটার, ফ্ল্যাট মালিক ও কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু বেআইনি ফ্ল্যাট হলে ট্যাক্স, মিউটেশন, জলের সংযোগ কিভাবে, প্রশ্ন তুলছেন ভেঙে পড়া আবাসনের বাসিন্দারা। জলা জমি বুঝিয়ে বেআইনিভাবে তৈরি হয়েছে ফ্ল্যাট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতদিন কি চোখ বুঝেছিল পুরসভা? প্রশ্ন উঠছে। মিনিট আগেও ভাবিনি এটা হতে পারে, এটা এমন একটা ঘটনা ভাবা যায় না। মানুষ মরে যায় সেটা ভাবা যায়, কিন্তু এরকমভাবে বাড়ি ভেঙে পড়ে ভূমিকম্প ছাড়া এরকমভাবে এটা কোনো ভাবনার মধ্যেই আসে না, সাধারণ মানুষের আসে না, হয়তো আমার তো আসেনি। মিউটেশন হয়ে গেছে, জল এসছে কর্পোরেশন থেকে, সিএসসি লাইন দিচ্ছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং তো কমপ্লিট। তো এখানে এখন কেস করে তো কোনো লাভ নেই। এখন ভেঙে পড়েছে বলে তাদের বিরুদ্ধে কেস, কিন্তু যারা এতদিন তো ট্যাক্সও তারা দিচ্ছিল। মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা ভাড়া দিতে পারবো না বলেই আমরা ফ্ল্যাট কিনি সর্বস্ব দিয়ে। এরকম ফ্ল্যাট একটা মাথা গোছার ছাই যেমন ছিল তেমন দিতে হবে। খাট আলমারি চাইছি না, ওইটুকু একটু করে দিলে মাথার উপর ছাদটা যদি হয় তাহলে উপকার হয়, কারণ বাড়ি মানে সবার ভবিষ্যৎ। এদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতকাল তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার জমানায় নাকি এই আবাসন তৈরি হয়নি, কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি মিতালি বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৈরি হয়েছে এই আবাসন। চারতলার পারমিশন দেওয়া হয় না? আমি দেই না, আমি তো এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কত তলা পর্যন্ত এখানে? আমি 3 তলা পর্যন্ত করে, কিন্তু 3 তলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। আমি তো 2010 এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার পেয়েছে। হ্যান্ডওভার 10 এর আগে শুরু হয়েছে, 10 এরও আগে। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি না, বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি। প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। কর্পোরেশনের লোকজন প্রত্যেক দিন এখানে দেখছে, কিন্তু তাদের বিনা পারমিশনে বা কর্পোরেশন এটাকে কিভাবে পাশ কাটিয়ে চলে গেল, এখন এটাই আমাদের হচ্ছে কোটি টাকার প্রশ্ন। সবে খেতে বসেছিল, ওই সময় হুড়মুড়িয়ে বাড়িটা পড়ে, শুধু ওইখানে আটকে গেছে বলে ওদের প্রাণটা মানে বেঁচে গেছে। 4 তলার যে ঢালাই যারা বিল্ডিং যারা করলো, জোর করে করলো, আমরা তীব্র এটার নিন্দা করেছিলাম, কিন্তু জোর করেই তখন শাসক দলের কাউন্সিলর এই ঘটনাটা মানে করতে তাকে সাহায্য করেছিল প্রমোটার। এটা 2012-13 ঘটনা। মিতালি ব্যানার্জি কাউন্সিলর ছিল। এ দায় কার? এ দায় অবশ্যই নিতে হবে শাসক দলের, পুরসভাকে নিতে হবে, যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটলো। সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবি আমরা করব, তার জন্য আমরা মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। একটু মালদার দিকে চোখ রাখা যাক। মালদার তৃণমূল কর্মী খুনের প্রায় 24 ঘন্টা পার, এখনো অধরা জাকির। 10 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও মূল অভিযুক্ত এখনো অধরা। তৃণমূলের অঞ্চল সভাপতিকে আগেও হুমকি দেয় জাকির। TV9 বাংলার হাতে এসেছে সেই হুমকি ভিডিও, তারপরেও কেন সতর্ক হয়নি পুলিশ, উঠছে প্রশ্ন। কিন্তু জাকির ঠিক কি হুমকি দিয়েছিল আপনাদের শোনাই। টাকা হাত খরচা লিবি, রফিকও হাত খরচা লিবি, 10%, 15% টাকা লিছি, লিখলে বোঝা দেখছি রে তোর কিনে আমি 20 দিন 1 মাস ভরা গাছে শুতেছি, পাপ করিনি তো শুতেছি। তো
তোকে প্রেসিডেন্ট কইরা এটা হিসাব তোকে দিতে হবে, তোকে এটা হিসাব দিতে হবে। প্রধান দুটাতে প্রধান করিয়েছি, বিহারে রয়েছি 1 মাস ভরা, এটাও হিসাব দিতে হবে প্রধান। সারা 10% 5% হাত খরচা নিবি, দেখছি রে বোঝা রে, 2 বোঝা করে ঘাস কাটতে হয়েছে রে। কত্তা লুটবি লুট না রে, একদিন হিসাব দিতে হবে তোকে। তুই কত্তলা টাকা লুটেছি, কাটটা কয় % টাকা লিছি, ভবিষ্যৎ তোর খুবই খারাপ আছে রে, টাইম নাই তোর। যে ব্যক্তির বক্তব্য আপনাদের শোনালাম সেই ব্যক্তি জাকির মনে করা হচ্ছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আমরা একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুবোধের কাছে, সেখানকার ছবিটা ঠিক আজ সকাল থেকে কি উঠে আসছে জানার চেষ্টা করব। যদি সত্যি হয়ে থাকে যে জাকির এইভাবে হুমকি দিচ্ছে, যে ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে, তারপরেও পুলিশ সতর্ক হলো না। একদমই তাই। দেখো যে এ সরাসরি হুমকি দিচ্ছে, সরাসরি মানে খুনের হুমকি, শেষ করে দেওয়ার হুমকি, ভবিষ্যতে থাকবে না এই ধরনের মন্তব্য করা। তো এই যে হুমকি দিচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে সেই ভিডিওতে, যে ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে সে নিজে শ্যুট করছে নিজের বক্তব্য এবং শ্যুট করে তারপরে সেটা পোস্ট করে। তো তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়, এলাকায় মানুষের মধ্যে সেই আতঙ্ক যাতে আরও ছড়িয়ে পড়ে সেই রকমভাবে তার অ্যাক্টিভিটি বারবার নজরে এসেছে। শুধু তাই নয়, গত 6 জানুয়ারি তার বোমাবাজি হয় এই জাকিরেরই বেশ কিছু লোকজন, এবং অভিযোগ সেই ব্লক প্রেসিডেন্ট, যে তৃণমূলের যে ব্লক প্রেসিডেন্ট রয়েছে তার অনুগামীরা বোমাবাজি করে, তাতে 2 জন শিশু গুরুতরভাবে আহত হয়, তারা এখনও চিকিৎসাধীন। তো তারপরেও সেই জাকির বা তার দলবলকে কেন পুলিশ ধরেনি? সবচেয়ে বড় বিষয়, পুলিশের ইন্টেলিজেন্স কী করছিল যে এই এলাকাতে তো নিয়মিতভাবে সংঘর্ষ বেঁধে থাকে, তো তাহলে পুলিশ আগে থেকে সতর্ক কেন হয়নি? তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে যে জাকির এটা বলছে টাকার কথা, টাকা লুটের কথা, এবং প্রধানের উদ্দেশ্যে বলছে, অন্য নেতাদের উদ্দেশ্যে বলছে পার্সেন্টেজের কথা, কাটমানির কথা। তার মানে এই যে ভাগবাটোয়ারা নিয়েই মূলত হচ্ছে গোলমাল। এই ভাগবাটোয়ারা নিয়ে যে গোলমাল সেটা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। জাকির যে হুমকি দিচ্ছে সেখানেও কিন্তু সে বলে দিচ্ছে ও এত পার্সেন্টেজ টাকা দিতে হবে, এই টাকা লুট করে নিচ্ছে। তো যাদের বিরুদ্ধে বলছে তো সেখানে একটা স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠী, যেই গোষ্ঠী দুটোর মধ্যে মদ্দা গোষ্ঠী কোন্দল এই কারণেই যে তাদের মধ্যে যে ভাগবাটোয়ারা, সেই ভাগবাটোয়ারার যখনই কম বা বেশি হচ্ছে তখনই একে অপরের বিরুদ্ধে এরকমভাবে উঠে পড়ে লাগছে, এবং তাতে সংঘাত এমন জায়গায় পৌঁছচ্ছে যে বারবার এই ধরনের গুলি চালানো। সুব্রতোষ, গতকালের ঘটনার পর কিন্তু আরো একগুচ্ছ প্রশ্ন উঠে গেল। আপাতত তোমাকে ধন্যবাদ। শহরে বহুতল বিপর্যয়, বাঘা যতীন বিদ্যাসাগর কলোনিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, বেআইনি নির্মাণের প্রতিবাদে বামেদের বিক্ষোভ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সোমার কাছে। সোমা, একটা প্রশ্ন তো ওঠেই, গতকাল যখন আমরা দেখলাম যে একটি বহুতল ভেঙে পড়লো, দুটি হেলে পড়লো, তারপর থেকে একটা চাপানুতার চলছে। পুরসভা বলছে যে যারা ফ্ল্যাট মালিক রয়েছে, যারা বাড়ির মালিক রয়েছে, যারা প্রমোটার, তাদের বিরুদ্ধে এফআইআর হবে। কিন্তু বিষয় হলো এটা তো রাতের অন্ধকারে একটা নির্মাণ হয়ে যায়নি, একটা পুরো এলাকায় এত বড় একটা বিল্ডিং উঠলো, কেউ জানতে পারলো না, জলের লাইন কোথা থেকে এলো, মিউটেশন কিভাবে হলো, এই প্রশ্নগুলো তো উঠছে। একটা সময় অন্ধকার হয়ে গিয়েছিল, জল আসছিল না, এলাকার মানুষজন ছুটে বেড়াচ্ছে। এইরকম ভবিষ্যৎ আমরা চেয়েছি নাকি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের কেবলমাত্র মুনাফা, কেবলমাত্র কাটমানির পয়সা আদায়ের জন্য আমাদের সমস্ত মানুষের জীবনকে যারা বাজিয়ে রেখেছে সেই কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। এখানে উপস্থিত এমএলএ সাহেব থেকে শুরু করে সকলকে আমরা বলছি, এখনো তৃণমূলের প্রশাসন মাথার উপরে আছে। আপনারা যদি সরকার চালাতে চান, এই কাউন্সিলরকে গ্রেফতার করুন, এই কাউন্সিলরকে পদ থেকে অপসারণ করুন, আর 99 এর মানুষের জন্য জীবন যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন। এই কাটমানিখোর দুর্নীতিবাজ কাউন্সিলররা বক্তব্য একেবারে স্পষ্ট নয়, সামনে ঘুরে না বাড়ান। আমরা আরে এটা 2012 সালের, এই অঞ্চলের সমস্ত মানুষ 2014 হ্যান্ডওভার, আমি কাউন্সিলর 15 সাল থেকে, আমরা আমাদের সময়
এই বিরুদ্ধে লড়াই করেছি, কোনো বেআইনি চারতলা নির্মাণ করতে দেয়নি, ভেঙে দিয়েছি। কাঠবাড়ি, তোলাবাজি এই এদের লক্ষ্য। মাটি খুললেই টাকা, আর তোলা অনুযায়ী তোলা, এই কালচার 2010 থেকে চালু করেছিল তারপরে দাবিটা আমরা পদত্যাগ দাবি করছি, দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের পদত্যাগ দাবি করছি, এই ঘটনার জন্য আমরা তার অ্যারেস্ট দাবি করছি। দুর্নীতিবাজ কাউন্সিলরের বিরুদ্ধে আপনারাও রাস্তায় নামুন, আমাদের পাশে এসে দাঁড়ান। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। ফ্ল্যাট তৈরি করা হয়েছিল এবং ঘটনা আচ্ছা তাহলে মিছিলটা ঘুরিয়ে নিয়ে আসছে, যে বাড়ি ভেঙে ফেলছে তার পিছনে রাস্তা দিকে আমরা যাব। আপনারা পিছনে ঠেকান করেন, গাড়িটা ঘুরিয়ে নেবেন, আমরা সেই রাস্তার দিকে যাব। দেবব্রত মুখোপাধ্যায় তিনি কিন্তু এখানে এসেছেন, স্থানীয় বিধায়ক, তিনিও যেটা বলছেন যে এই সময় অর্থাৎ সেই সময় কম পয়সায় ফ্ল্যাট কেনা হয়েছিল, কিন্তু একটা বিষয় দেখো, দায় এড়াইয়ের বিষয়টি চলছে, কিন্তু কিভাবে পুরসভার দৃষ্টি এড়িয়ে এই যে ফ্ল্যাটগুলো, এই ফ্ল্যাটগুলো এই কলোনি এলাকায় সেখানে তৈরি করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু বিক্রিও করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে প্রশ্ন উঠছে। আমার সাথে এখানে রয়েছেন সিপিএম নেতা একজন রয়েছেন, আমি কথা বলে নেব, যারা রয়েছেন এখানে। আজকে আপনারা কিসের দাবি তুলছেন? এবং আমরা যেটা দেখছি যে একটা দায় থেকে যায় যে ইলেকট্রিক সেবা চালু করা, জলের লাইন, কারণ যারা তারাই কিন্তু মূল দাবি হচ্ছে প্রমোটারকে গ্রেপ্তার করতে হওয়া এবং কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হওয়া এবং কাউন্সিলরের পদত্যাগ, এইটা চাইছি। দ্বিতীয় হচ্ছে যে এই যে ভোগান্তিগুলো হলো, এ তো প্রাপ্য ছিল না এখানকার বাসিন্দাদের, কেন হলো এই কৈফিয়ত দিতে হবে। আমরা কৈফিয়ত আদায় করে নিতে জানি এবং যেটা খুব পরিষ্কার কথা বলতে চাইছি, এইরকম বেআইনি কাজ করেছেন মুনাফার জন্য। অর্থাৎ শুধুমাত্র কিন্তু প্রমোটারের ঘাড়ে দোষ চাপালে হবে না, কোথাও কাউন্সিলরেরও দায়িত্ব থেকে যাচ্ছে এখানে। আপাতত তোমাকে ধন্যবাদ সোমা।